আমার স্নেহের ছাত্রছাত্রী, আমার নোটস গুলো খুব সহজ। আমার নোটস গুলো একবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যায়। না, এই কথাগুলো আমি বলছি না, তোমরা বিভিন্ন ভিডিওতেও যেমন বলছো, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও করছো। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমাকে হোয়াটসঅ্যাপে শুধু তোমরা নাম্বারটা দিলে বা আমাকে হাই লিখে পাঠালে আমি পুরানো নোটস গুলো তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো। বাকি যা কমেন্ট করা তোমরা ইউটিউবেই করো। হোয়াটসঅ্যাপটা নিয়ে যদি আমি বিজি থাকি তাহলে কিন্তু আমার এখানে যে নোটসের জন্য প্রচুর সময় দিতে হয় সেটা অনেকটাই হ্যাম্পার হবে, তাতে আখেরে ক্ষতি কিন্তু তোমাদেরই হবে। তোমরা এখানে কমেন্ট করো, আমি ইউটিউবেই বেশিরভাগ সময়টা থাকি এবং তোমাদের যে ক্লাসের নোটস লেখা বলো বা ছবি বা এডিট করা, আমার একটা কালারের হেডিং গুলো থাকে, একটা কালারের সাব হেডিং থাকে, তার আবার যদি কোনো ছোট ছোট পয়েন্টস ভাগ করা থাকে সেগুলো আরেক রকমের কোনো ইন্ডিকেশন বা দাগ এবং অন্য কালার দিয়ে করা থাকে। ফলে স্বভাবত এক ঝলক দেখলেই তোমরা জিনিসটা বুঝে যাবে। এবং যে কোনো লেখাকে আমি চেষ্টা করি যে 2-3টে লাইন লিখে ওই প্যারাটা কমপ্লিট করে দিয়ে পরের প্যারাতে অন্য জিনিস নিয়ে আসা। তাতে কি হবে, তোমরা যে লেখাটা পরীক্ষার সময় লিখবে পরীক্ষক এক ঝলক দেখেই বুঝতে পারবেন যে তুমি কি উপস্থাপিত করতে চাইছো। এখানে তো এমসিকিউ না, এখানে তোমার প্রেজেন্টেশন যত ভালো হবে তুমি তত বেশি নম্বর ক্যারি করতে পারবে। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আজকে শুরু করব মরু ক্ষয়চক্র। তোমরা জানো যে ক্ষয়চক্র চ্যাপ্টারটি কিন্তু সেরকম খুব একটা বড় নয়, মাত্র 3 ঘন্টার ক্লাস আছে। আমরা এর আগে স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে গঠিত ভূমিরূপ সমস্তটা আলোচনা করেছি। আজকে মরু ক্ষয়চক্র বা এরিড সাইকেল অফ ইরোশন। এই এরিড সাইকেল অফ ইরোশন এটিও মার্কিন ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস, তবে এটি 1905 সালে মরু ক্ষয়চক্রের ধারণা দিয়েছেন। এই ক্ষয়চক্রের সাহায্যে পৃথিবীর শুষ্ক মরু অঞ্চলে কিভাবে প্রাথমিক অবস্থা থেকে পরপর বিভিন্ন পর্যায়ে বিবর্তনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন বা ভূমিরূপের বিবর্তন ঘটে সেটি দেখানো হয়েছে। মরু ক্ষয়চক্র, এই যে আমরা স্বাভাবিক ক্ষয়চক্র পড়েছি, তোমরা যদি আগের ক্লাসটা করে না থেকে থাকো বা আগের নোটসটা যদি না পেয়ে থাকো বা নোটগুলো পুরনো সবকিছু যদি না পেয়ে থাকো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সবগুলো নোটসই পাঠিয়ে দেবো। আবারও বলছি, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ চাইতে তোমরা ইউটিউবে বেশি কমেন্টটা করবে, তাতে একজনের কমেন্ট আরেকজন দেখতে পাবে এবং সেখানে তোমরা কিন্তু পড়াতে নিজেদেরকে আরো বেশি করে মোটিভেট করতে পারবে। মরু ক্ষয়চক্রের পূর্ব শর্ত বা আদর্শ অবস্থা। দেখো, আমি যেটা তোমাদেরকে বলছিলাম, আমি একটা কোনো প্যারাকে বা একটা কোনো পয়েন্টকে 3 লাইন 4 লাইন, অ্যাকচুয়ালি যত লাইন তুমি বাড়াবে লেখাটা তত বোরিং হবে। এটা তোমার মনে রাখার পক্ষেও যতটা কঠিন, তুমি মানে পরীক্ষার হলে যে প্রেজেন্ট করবে সেটা কঠিন। আরেকটা কাজ সবচেয়ে বেশি কঠিন, সেটা হচ্ছে টিচারদের ওই অত কিছু খুঁজে বের করা। তুমি যতটা পারো সংক্ষিপ্ত কথায় কিন্তু সমস্ত তথ্যটা তুলে ধরো। যত সংক্ষিপ্ত কথায় তথ্য তুলে ধরবে সেটা চোখের মধ্যে আরো বেশি করে, আমরা যখন খাতা দেখব চোখে কিন্তু ওই লেখাগুলোই ফুটে উঠবে। ফলে একদম প্রতিটি প্যারাকে খুব সংক্ষিপ্ত করো কিন্তু সমস্ত ব্যাপারগুলো তুলে ধরো। মরু ক্ষয়চক্রের পূর্ব শর্ত বা আদর্শ অবস্থা। তোমরা দেখো এখানে যে পূর্ব শর্ত অর্থাৎ কি কি থাকা দরকার তবে মরু ক্ষয়চক্র এই সাইকেলটা সম্পূর্ণ হবে, সেটা যে আমি এখানে 4টে পয়েন্ট দিয়েছি, কোনো একটা পয়েন্টও 3 লাইন 4 লাইন বা তার বেশি। তুমি যত বেশি করে কথা লিখবে তোমার মনে রাখতে সুবিধা, পরীক্ষার হলে মনে রাখতে অসুবিধা, পরীক্ষার হলে লিখতে অসুবিধা, পরীক্ষকের খাতা দেখতেও অসুবিধা। এটা তোমরা মাথায় রাখবে। ফলে খুব লেখা সমস্তই আসবে কিন্তু খুব সংক্ষিপ্ত হয়ে আসবে। মরু ক্ষয়চক্রের জন্য একটি শুষ্ক মরু পরিবেশ দরকার, যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম। একটি ভূপ্রকৃতি দরকার, কিরকম না পর্বত বেষ্টিত মালভূমি বা উচ্চ মালভূমি, একটা মালভূমি থাকবে এবং তার নিকটবর্তী একটা নিম্ন ক্ষয় সীমা, সেখানে প্লায়া থাকতে পারে বা কোনো অবনমিত অংশ। এই সীমা মানে তোমরা জানো ক্ষয়কার্যের শেষ সীমা, তাহলে একটি প্লায়া হ্রদ বা অবনমিত স্থান থাকা দরকার। মরু পরিবেশে বহমান জলধারা বায়ু, এই দুটি বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ গঠনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। তার মানে বায়ু এবং জলধারার উপস্থিতি, মানে বায়ু কাজ করতে পারবে, বায়ু সর্বত্র আছে,
বায়ু কাজ করতে পারবে, বায়ুর কাজের ফলে গঠিত ভূমিরূপ আমরা পড়েছি। এই বায়ুর কাজের জন্য উপযুক্ত পরিবেশ এবং জলধারা থাকা দরকার। এরপরে আমরা দেখব ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে ভূমিরূপের উদ্ভব। তোমরা নোটসটা দেখতে পাচ্ছ একদম সংক্ষিপ্ত আকারে, যেখানে যেরকম ছবি দরকার সেরকম ছবি দেয়া আছে। এরপরে আমরা দেখে নেব মরু ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো। যে পর্যায়গুলো আছে সেটা হচ্ছে 4টি পর্যায়। একটা প্রাথমিক পর্যায়, একটা যৌবন পর্যায়, একটা পরিণত পর্যায়, আর একটা হচ্ছে বার্ধক্য পর্যায়। প্রাথমিক পর্যায়ে কি, প্রাথমিক পর্যায়ে যে আদর্শ অবস্থাগুলো বললাম সেগুলো, অর্থাৎ পর্বত বেষ্টিত মালভূমি থাকবে, সেখানে ছড়ানো ছিটানো নদী অববাহিকা থাকবে। দেখো ছোট ছোট স্বাধীন নদী খাত তৈরি হয়েছে। নদী উপত্যকাগুলি ক্ষুদ্র, অগভীর, সংকীর্ণ, মানে বিশাল বড় নদী সেরকম নয়। নদী অববাহিকাগুলি কি করে না, ধীরে ধীরে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গঠন করে, অর্থাৎ একটা নিচু অবনমিত স্থানের দিকে সমস্ত ওই ছোট ছোট জলধারাগুলো গিয়ে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী তৈরি করে। সবচেয়ে নিচু জায়গায় জল জমে কি হয়, প্লায়া হ্রদের সৃষ্টি হয়। এরপরে যাব যৌবন পর্যায়ে। এই পর্যায়ে ক্ষয় সঞ্চয়ের কাজ অবিরাম চলতে থাকে, ফলে ভূমির প্রাথমিক উচ্চতা এবার হ্রাস পেতে থাকে। নদী অববাহিকার নিচু জায়গাগুলিতে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়, জলবিভাজিকার আয়তন হ্রাস পায় এবং ক্রমশ সংকীর্ণ হয়। জলবিভাজিকা মানে কি, একটা নদী গোষ্ঠী আরেকটা নদী গোষ্ঠী, তার মাঝের যে অংশ, উঁচু অংশ, সেটা হচ্ছে জলবিভাজিকা। সেই জলবিভাজিকার উচ্চতা, অর্থাৎ উচ্চভূমির উচ্চতা দেখো ধীরে ধীরে হ্রাস পেয়েছে। আর কি হয়, পাহাড়ি ঢালের নিচের অংশে সরু অগভীর ক্ষুদ্র খাত বা রিলের সৃষ্টি হয়। ছোট ছোট যে খাত সেগুলোকে রিল বলে, রিলের সৃষ্টি হয়। নদী অববাহিকাগুলির প্রান্ত সীমায় পলল বেজনী বা পলল পাখা গড়ে ওঠে। এটা হচ্ছে একদম তোমরা নদীর কাজের যে উৎস বা উচ্চগতিতে, উৎস বলবো না, উচ্চগতিতে যে ভূমিরূপ, তারপরে এবার যখন তার মধ্যগতিতে আসছে তখন আমরা দেখেছি পলল শঙ্কু বা পলল পাখা তৈরি করেছে। সেই জিনিসটা এটা আমরা স্বাভাবিক ক্ষয়চক্রেও দেখেছিলাম। পলল শঙ্কু বা পলল পাখা, এই যে পলল বেজনী, নদী নেমে এসেছে, পলল বেজনী তৈরি করেছে। কালক্রমে অনেকগুলি পলল বেজনী পাশাপাশি সংযুক্ত হয়ে বাজাদা বা বাহাদা গঠন করে, এটা আমরা স্বাভাবিক ক্ষয়চক্রেও পড়েছি। প্লায়া হ্রদ সংলগ্ন এলাকায় বালিয়াড়ি তৈরি হয়। প্লায়া হ্রদের কাছে, এই কাছাকাছি অংশে বায়ুর কাজের ফলে বালি সঞ্চিত হয়ে বালিয়াড়ি তৈরি হয়। এরপরে 3 নম্বর পর্যায় প্রৌঢ় বা পরিণত পর্যায়। এই পর্যায়ে ভূমিভাগের উচ্চতা আরো কমতে থাকে, নদীগুলি পার্শ্বক্ষয় করে, যে ছোট ছোট নদীগুলি আছে তারা আরো চওড়া হতে, মানে তার উপত্যকাটাকে চওড়া করতে থাকে। নদী অববাহিকাগুলি প্রশস্ত হয়, নদী অববাহিকাগুলি এবং জলনির্গম প্রণালীর মধ্যে সম্পূর্ণ সংযোগ তৈরি হয়। এখানে দেখো আমি প্রত্যেকটা পর্যায়ে একটা করে ছবি দেখিয়েছি। জলনির্গম প্রণালীগুলির মধ্যে সংযোগ তৈরি হয়েছে। প্রত্যেকটি জলনির্গম প্রণালী, এই যে জলনির্গম প্রণালীগুলির মধ্যে সংযোগ তৈরি হয়েছে। পাহাড়ি এলাকার পাদদেশে ক্ষয় সঞ্চয়ের ফলে পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট গঠিত হয়। এইটা খুব গুরুত্বপূর্ণ, পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট। পাহাড় যেটা পর্বত তার পাদদেশে এইখানে সঞ্চয়ের ফলে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি গঠিত হয়। ভূমির বন্ধুরতা, যে উঁচু নিচু ভাবটা ছিল সেটা কমে গেল, হ্রাস পায়। পরিণত পর্যায়ে শেষ দিকে শিলার বিচূর্ণী ভবন অব্যাহত থাকায় বালি ও শিলাচূর্ণের যোগান বৃদ্ধি পায়, বালি শিলাচূর্ণের পরিমাণ বাড়লো। এই অবস্থায় বায়ুর কাজ ধীরে ধীরে প্রাধান্য পায় এবং বায়ুর ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে বিভিন্ন ভূমিরূপ, জিওগেন আমরা বায়ুর কাজের ফলে পড়েছি, ইয়ারদাং পড়েছি, গৌর পড়েছি, বারখান বালিয়াড়ি পড়েছি, শিব বালিয়াড়ি পড়েছি, এইগুলি গড়ে ওঠে কারণ বালি চূর্ণ এবং শিলাচূর্ণের পরিমাণ বৃদ্ধি পায়। এরপরে বার্ধক্য পর্যায়ে ভূপ্রকৃতি প্রায় সমতল হয়ে যায়। এই যে ভূপ্রকৃতি প্রায় সমতল হয়ে যায়, একে কি বলে, মরু সমপ্রায় ভূমি বা ডেজার্ট পেনিপ্লেন। পেনিপ্লেন সমপ্রায় ভূমি, একে ভূমিরূপ বিজ্ঞানী লসন বলেছেন প্যানফ্যান এবং কিং বলেছেন পেডিপ্লেন। দেখে নাও, ভূমিরূপ বিজ্ঞানী লসন এবং কিং এই ধরনের সমপ্রায় ভূমির নাম দিয়েছেন যথাক্রমে প্যানফ্যান ও পেডিপ্লেন। তাহলে কোন ভূবিজ্ঞানী এই প্যানফ্যান নাম দিয়েছেন, কোন ভূবিজ্ঞানী পেনিপ্লেন নাম দিয়েছেন, সেটাও তোমরা জানতে পারলে। বার্ধক্য পর্যায়ে মরু সমপ্রায় ভূমির উপর ইতস্তত বিক্ষিপ্ত ভাবে ক্ষয়জাত পাহাড়, ছোট ছোট পর্বতশিলার সৃষ্টি হয়। ছোট ছোট বিক্ষিপ্ত আকারে ছোট ছোট পর্বতশিলার সৃষ্টি হয়, এগুলিকে বলে ইনসেলবার্গ বা ইনসেলবার্জ। এখানে আমরা দেখো এই যে বায়ু সঞ্চয় কাজের ফলে ছোট ছোট টিলার আকারে ইনসেলবার্জ গঠিত হয়েছে। মরু সমপ্রায় ভূমিতে ইতস্তত বিক্ষিপ্ত প্লায়া হ্রদ দেখা যায়। এগুলি হলো লবণাক্ত জলের অস্থায়ী হ্রদ এবং ক্ষয়ের স্থানীয় নিম্ন সীমা। আমরা
ক্ষয়সীমা কাকে বলে জানি, সমুদ্র সমতলকে। এবারে এখানে তো সমুদ্র সমতল পর্যন্ত পৌঁছাচ্ছে না, যেটা বলছিলাম যে একদম সমুদ্র সমতল বা নিম্ন ক্ষয়সীমা, এটা হচ্ছে স্থানীয় নিম্ন সীমা, যাকে বলছে লোকাল বেস লেভেল অফ ইরোশন। তাহলে দেখো প্রত্যেকটা পর্যায়ে আমরা স্বাভাবিক ক্ষয়কার্যে, যৌবন পরিণত বার্ধক্য পড়েছিলাম, এখানে 4টে পর্যায়ে সমস্ত ভূমিরূপগুলো আলোচনা করা হলো, ছবি দেয়া আছে, এবং অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে পিডিএফটা পেয়ে যাবে, আগের পিডিএফ গুলো পেয়ে যাবে। আর যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেবো। এটা স্বাভাবিক ক্ষয়চক্রের প্রথম অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। স্বাভাবিক ক্ষয়চক্রের নোটসটা কিন্তু আগের দিন গ্রুপে দেওয়া হয়নি, আমি বলেছিলাম মরু ক্ষয়চক্র শেষ করে তারপরেই দেব। সম্পূর্ণ নোটসটাই তোমাদের জন্য রেডি করা হয়ে গেছে। তাই বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, নিচে যে হাইপ পয়েন্ট দেখাচ্ছে হাইপ পয়েন্টটাও যোগ করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করবো এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, যাতে তোমাদের এই সহজ নোটগুলো পেতে সুবিধা হয়। এবং সমস্ত ক্লাসগুলো আমি এখনো বলছি, তোমাদের কিন্তু এই 25 তারিখে স্কুল খুললেও আবার 6টের ছুটি, এই মিলিয়ে তোমাদের স্কুল খুলতে খুলতে বুধবার বৃহস্পতিবার হয়ে যাবে ক্লাস মানে শুরু হতে হতে। তো এর মধ্যে চতুর্থ আমি বলেছিলাম পুরো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি শেষ করে দেবো। তোমরা বুঝতেই পারছো যে আগের চ্যাপ্টারটা কতটাই বড় ছিল। স্বাভাবিক ক্ষয়চক্র এখানেই শেষ হলো, তবে এই দুটো চ্যাপ্টারের সাজেশন বা সাজেস্টিভ কোশ্চেন দেবো কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।